ফরেনসিক পরীক্ষায় 227 জনকে হত্যার হুমকি দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ফরেনসিক রিপোর্ট দাখিলের পর শেখ হাসিনা সহ দুজনকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতির রিপোর্ট। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সাথে গত বছরের 28 অক্টোবর ফোনালাপের সময় তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই অডিও ফরেনসিক বিশ্লেষণ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে এই কণ্ঠটি শেখ হাসিনা ও শাকিল আলমেরই। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় একটা লাভ নেই, আমার বাড়ি যদি পড়ে তোদের পড়বে। বুধবার এই অডিওর ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। জুলাই গণহত্যার তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করার দায়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আদালত আমাদেরকে এটা শুনেছেন, শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিন মানবতা বিরোধী অপরাধের মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেন ট্রাইব্যুনাল। মন্ত্রণালয় আবেদন মঞ্জুর না করলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আদালত। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জে 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই এডিসি ইশতিয়াক আহমেদ আমার মতো অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। সে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন হলে সে ষড়যন্ত্র করত, কিভাবে ড্রোন ক্যামেরা দিয়ে কারা কারা আন্দোলনে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করা যায়, কারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায়, সেই কাজের সাথে সে যুক্ত ছিল। এর বাইরে অন্য মামলায় গ্রেফতার পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে আশুলিয়ার মামলায় গ্রেফতার দেখাতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত গণহত্যার বিচারের পর সরকারের দেওয়া নির্ধারিত সময় নির্বাচন নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে গণসংহতি আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় নির্বাচনের আগে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাষ্ট্র সংস্কারই বর্তমানে জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা। এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণসংহতি আন্দোলন বৈঠকে বসে। 1.5 ঘণ্টার বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলা মোটরের এনসিপির কার্যালয়ে। দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়ে নির্বাচনে একমত এনসিপি ও গণসংহতি আন্দোলন। তবে নির্বাচনের আগে জুলাই আন্দোলনের প্রত্যাশা অনুযায়ী সংস্কার আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। কেবল সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। যারা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসন করতে চায় তাদের বিচারের আওতায় আনতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত জায়গা নেই। আমরা আওয়ামী লীগের দল
হিসেবে পায় তাকেও বিচারের আওতায়। দ্বিপাক্ষিক বৈঠকে মৌলিক কাঠামোগত সংস্কার নিয়ে দুদল একমত হলেও যেসব বিষয়ে দ্বিমত রয়েছে তা সমাধানে পরবর্তী সময়ে আবারও আলোচনা করা হবে বলেও জানান তারা। হিংসা হানাহানি বন্ধ করে বিভেদ মুক্ত সমাজ করতে মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত ছিল দেশ, তাই মানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এদিকে মহান মে দিবস উপলক্ষে কাল রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। দলটির আশা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে লাখো মানুষ যোগ দেবে সমাবেশে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। নিজ জেলা ঠাকুরগাঁয়ের মন্দিরপাড়া সেন্ট মাদার তেরেসা স্কুলে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে মানুষের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, তবে দুর্ভাগ্যজনকভাবে ৫৪ বছরেও তা সম্ভব হয়নি। মির্জা ফখরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা আবারও সেই সুযোগ তৈরি করে দিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার। সমস্যাকে দূর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে মহান মে দিবসে নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের সিনিয়র নেতারা জানান, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে শ্রমিকদের বঞ্চনা, ন্যায্য অধিকারের কথা উঠে আসবে সমাবেশে। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের তারা যেন ছাঁটাই না হয়। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ, কষ্ট, যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে 10 বছরে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি, নানাভাবে নির্যাতন, শোষণের শিকার হয়েছেন শ্রমজীবী মানুষ। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেয়া আত্মঘাতী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থা উল্লেখ করে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে পুরোপুরি প্রস্তুতি থাকতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পর্যবেক্ষণ শেষে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় আধুনিক বিমান বাহিনী ও নিরাপদ শক্তিশালী দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলার আকাশে কল্পিত শত্রুপক্ষ, শত্রু মোকাবেলায় এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনীর একদল চৌকস সদস্য। শত্রুকে পরাস্ত করতে এগিয়ে এলো হেলিকপ্টার। একে একে নেমে এলো বাংলার দামাল ছেলেরা, শত্রুমুক্ত করতে তাদের প্রাণান্তকর চেষ্টা। এক পর্যায়ে এগিয়ে আসে পরিবহন বিমান। আকাশ নিরাপদ রাখতে একে একে ছুটে যায় যুদ্ধ বিমান। রং ছড়িয়ে দেয় বিজয়ের বার্তা। এটি বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া আকাশ বিজয়ের একটি ছায়াযুদ্ধ, যেখানে অংশ নেয় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। মহড়ায় বিমান বাহিনী দুভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী একে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটাও আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই।
এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। আধুনিক বিমান বাহিনী গড়ে তোলা হবে বলে জানান অধ্যাপক ইউনুস। সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বক্তব্যে নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কাশ্মীরে হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের সামরিক হামলার সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে ভারতের যে কোনো আগ্রাসনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের হামলার পরিকল্পনা আছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে পাকিস্তান। তবে সম্ভাব্য সংঘাত বন্ধে দুদেশের সরকারের প্রতি আবারও জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 1947 সালে দেশভাগের পর থেকে কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। পেহেলগামে হামলার পর নতুন করে উত্তেজনার পারদ চড়েছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। পাল্টাপাল্টি কূটনৈতিক আক্রমণ ও পদক্ষেপের পর সামরিক সংঘাতের দ্বার প্রান্তে ভারত পাকিস্তান। গেল 5 দিন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গোলাগুলির মধ্যেই মঙ্গলবার ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এমন পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভারতের সামরিক হামলার আশঙ্কা করছে পাকিস্তানও। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা আছে ভারতের। মিলিটারি অ্যাকশন এগেইনস্ট পাকিস্তান in the next 24 to 36 hours. পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে। তবে ভারতের যে কোনো আগ্রাসনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান আগে আক্রমণ করবে না, তবে আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়া হবে দিল্লিকে। ব্লেম গেম which must come to a grinding halt and now. এদিকে খোদ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধেই সন্ত্রাসী হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান আর্মি। পেহেলগামের ঘটনায় কোনোভাবেই পাকিস্তানের কেউ জড়িত নয় বলে দাবি করেন পাক সেনাবাহিনীর এই মুখপাত্র। ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে কেবল সামরিক বাহিনী নয়, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে তারা সন্ত্রাসীদের বিস্ফোরক এবং অন্যান্য উপকরণ সরবরাহ করছে। পারমাণবিক শক্তির দেশ দুটির যুদ্ধ পরিস্থিতির মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। উত্তেজনা কমিয়ে দুদেশকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় দেশকে যে কোনো মূল্যে সংঘাত এড়াতে বলেছেন। এদিকে ভয় আতঙ্কের মধ্যেও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কোনো বাদ মানছে না ভ্রমণ পিপাসুদের। রাজধানী শ্রীনগরে বড় বড় রিসোর্টগুলো বন্ধ, তবুও প্রকৃতির প্রেমে ছুটে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে 4.5 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে, যা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন জানান, প্রয়োজনে ভারতে গিয়ে আদানি গ্রুপের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবেন অনুসন্ধান কর্মকর্তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল।
झारखंड के गोड्डा जिले में स्थापित বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদানি গ্রুপ, যেখানে উৎপাদিত ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। যা নিয়ে আছে অনেক বিতর্ক। ২০১৭ সালে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করে শেখ হাসিনার সরকার, যেখানে ২৫ বছর তাদের কাছ থেকে বিদ্যুৎ নেয়ার শর্ত রয়েছে। এই সময় ক্যাপাসিটি চার্জ দিতে হবে $১১০০ কোটি। ২০২৩ সাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নেওয়া হচ্ছে গড়ে ১৩ টাকা, যা ভারতের অন্যান্য বেসরকারি উৎপাদকের চেয়ে ২৭% বেশি। বাংলাদেশে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৮ টাকা ৭৭ পয়সা। শুধু বিতর্কিত চুক্তিই নয়, আদানি গ্রুপের বিরুদ্ধে ৪,৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগও উঠেছে, যার অনুসন্ধানে নেমেছে দুদক। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের ৪,৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধান কর্মকর্তারা চাইলে ভারতেও যেতে পারবেন বলে জানান তিনি। এই বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। এদিকে অবৈধ সম্পদের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।